দুলুশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায় জীব প্রযুক্তির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। জীব প্রযুক্তির দ্বিতীয় পর্বে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে বিষয়গুলো হচ্ছে জিন, ডিএনএ টেস্ট, মানসিক জেনেটিক বিশৃঙ্খলা। শিক্ষার্থীবৃন্দ, জিন কি? জিন বলতে কিন্তু ওই যে আমরা বলি না ভূত প্রেত জিন, ওই জিন না। কিন্তু প্রত্যেকটা জীবকোষে কিন্তু আমাদের জিন থাকে। জিন বলতে ক্রোমোজোমের ভেতরে ডিএনএর যে দীর্ঘ শেকল রয়েছে তার যে অংশটা বংশগতি কোনো একটি একক লিপিবদ্ধ থাকে তাকে জিন বলে। মানে ডিএনএ ক্রোমোজোমের ভেতর যে ডিএনএ অংশ থাকে, ডিএনএর যে দীর্ঘ শিকল রয়েছে তার মধ্যে যে অংশটা বংশগতির এককভাবে কাজ করে থাকে তাকে বলা হচ্ছে জিন, সহজ ভাষা যদি বলি। তো এই জিনিসটা, এই যে জিন, এই নামকরণটা কে করেছে, কোন বিজ্ঞানী করেছে? 1919 সালে বিজ্ঞানী জোহানসেন বংশ পরম্পরার যে কোনো বৈশিষ্ট্য নির্ধারক একককে জিন নামে নামকরণ করেছিলেন। তো দেখো, ক্রোমোজোমের গায়ে সন্নিবেশিত থাকে অসংখ্য জিন বা বংশগতি একক। এককোষী ব্যাকটেরিয়া থেকে শুরু করে বিশাল আকৃতির বটবৃক্ষ, হাতি বা তিমি ইত্যাদি বা মানুষ, এদের সকলের আকৃতি প্রকৃতি নির্ধারিত হয় কিন্তু এই জিনের সংকেত দ্বারা। ডিএনএ কিভাবে বংশগত বৈশিষ্ট্যগুলোকে পরবর্তী বংশে সঞ্চালিত করে বা ডিএনএ রেপ্লিকেশন বলতে কি বোঝো, এই প্রশ্নটা প্রত্যেকবারই কোনো না কোনো ভাবে আসে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জেনে রাখাটা তোমাদের অনেক প্রয়োজনীয়। তো দেখো, এই জিনিসটাকে আমি সহজ ভাষায় তোমাদের জন্য ব্যাখ্যা করেছি। তো যে প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ, মানে একটা ডিএনএ ডাবল হেক্সিল অণু থেকে অনুরূপ দুইটা অণু সৃষ্টি করে তাকে ডিএনএ অণু দ্বিত্বন বা প্রতিরূপ সৃষ্টি বা অনুলিপন বা রেপ্লিকেশন বলে। ডিএনএ রেপ্লিকেশন কাকে বলে বা বলতে কি বোঝো, তখন সংজ্ঞা যদি আসে খ নম্বরের কোশ্চেনে তখন তোমরা এটা লিখে দিবে। তো কি বললাম, আমরা একটা ডিএনএ থেকে একই রকম আরেকটি দুই অণু সৃষ্টি করে, মানে দুই অণুর ডিএনএ অণু যখন সৃষ্টি করে তাকে ডিএনএ অণু দ্বিত্বন, প্রতিরূপ সৃষ্টি বা অনুলিপন বা রেপ্লিকেশন বলে। কয়টা প্রশ্ন দেখো, ডিএনএ অনুদ্বিত্বন কাকে বলে, প্রতিরূপ বলতে ডিএনএ অনু প্রতিরূপ বলতে কি বোঝো, ডিএনএ অনুলিপন বলতে কি বোঝো, ডিএনএ অনু রেপ্লিকেশন বলতে কি বোঝো। সবগুলো প্রশ্ন কিন্তু একটাই, উত্তর কিন্তু হবে একটাই। তো দেখো, এই ডিএনএ অনুলিপনের মাধ্যমে কিন্তু বংশগত বৈশিষ্ট্যগুলো পরবর্তী বংশে সঞ্চালিত হয়। আর ডিএনএ অনুলিপনটা প্রক্রিয়াটি 4টি ধাপে সম্পূর্ণ হয়। দেখো নিচে আমি একটা একটা করে আস্তে আস্তে এই ধাপগুলো বর্ণনা দিব। তো প্রথম ধাপে কি হয় দেখো, প্রথমে ডিএনএ ডাবল হেক্সিলের শিকলটা লম্বালম্বিভাবে স্ববিভাজনের ধারা ভাগ হয়ে হাইড্রোজেন যে বন্ডগুলো থাকে সেই বন্ডগুলো আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরিপূরক দুইটি পার্শ্বের কাঠামো গঠিত হয় একক হ্যালিক্সে পরিণত হয়। দেখো এই ছবিটা দিতে পাচ্ছি, দেখো এখানে আর ডিএনএ ডাবল হেক্সিলটা স্ববিভাজনের মাধ্যমে বিভক্ত হয়ে দুটি পার্শ্ব কাঠামো গঠিত হয়েছে, দেখেছো? এবং প্রত্যেকটা আবার সিঙ্গেল কাঠামো মানে সিঙ্গেল হ্যাক্সিল পরিণত হয়েছে। দেখো প্রথম ছিল একটা পাক খুলে গিয়ে, দেখো এগুলো প্রথম ছিল 5:3, এগুলো দেখো এগুলোর মাধ্যমে স্ববিভাজন হয়ে দুটি বন্ডে মানে দুটি বন্ড বিচ্ছিন্ন হয়ে পরিপূরক দুটি পার্শ্ব কাঠামো গঠিত হয়েছে। এই চিত্রটা হচ্ছে ডিএনএর প্রতিলিপনের চিত্র। দেখো এখন আমরা ধাপ 2, এই প্রশ্নটা ছিল যে কি ডিএনএ কিভাবে বংশগত বৈশিষ্ট্যগুলোকে পরবর্তী বংশ সঞ্চালিত করে বা ডিএনএ রেপ্লিকেশনের অনুলিপনের যে বর্ণনাটার দ্বিতীয় ধাপে কি ঘটে। দেখো প্রতিটা একক হ্যালিক্স যে ভাগ হয়ে গেছে আমি ছবিতে দেখেছিলাম তার জন্য আরেকটা একক হ্যালিক্স সম্পূরক তৈরির জন্য নিজের টেমপ্লেট বা সাচ হিসাবে ব্যবহৃত হয়।
এক্ষেত্রে কোষের মাঝে ছড়িয়ে থাকা যে এটি মানে তোমার এডেনিন, থাইমিন, সাইটোসিন এবং গুয়ানিনের যে ক্ষারকগুলো থাকে যথাক্রমে উন্মুক্ত হয়ে থায়ামিন মানে এর সাথে টি ছিল যুক্ত, আবার থায়ামিনের সাথে যুক্ত ছিল কি অ্যাডেনিন, সাইটোসিনের সাথে যুক্ত ছিল গুয়ানিন, আর গুয়ানিনের সাথে যুক্ত ছিল কি সাইটোসিন যুক্ত হয়, মানে কোষের মাঝে যে ক্ষারকগুলো ছিল সেগুলো উন্মুক্তভাবে এগুলোর সাথে কি হয় যুক্ত হয়, যথাক্রমে বলতে মানে কি সিরিয়ালে এর সাথে টি মানে অ্যাডেনিনের সাথে থায়ামিন, থায়ামিনের সাথে অ্যাডেনিন, সাইটোসিনের সাথে গুয়ানিন, আর গুয়ানিনের সাথে সাইটোসিন কি হয় যুক্ত হয়। তৃতীয় ধাপে কি হয় সব সময় অ্যাডেনিনের সাথে থায়ামিনই থাকবে, আর সাইটোসিনের সাথে গুয়ানিন যুক্ত হয় বলে একটি ডিএনএ অণু ভেঙে নতুন দুটি অণু সৃষ্টি হয়। চতুর্থ ধাপে মানে সর্বশেষ ধাপে যে কি হয় দেখো, নতুন ধাপে সৃষ্ট প্রতিটি ডাবল হ্যালিক্সে অণুতে একটি পুরাতন ও একটি নতুন ডিএনএ পার্শ্ব কাঠামো মানে হ্যালিক্স থাকে, যার ফলে প্রতিটি অণুর ডিএনএ অণু হয় মূলটি মানে আগে যে ডিএনএ অণু ছিল তার হুবহু অনুলিপি। আর এইভাবেই ডিএনএ অণুতে রক্ষিত জীবের বংশগত সাংকেতিক নকশাগুলো পরিবর্তন ছাড়াই সংরক্ষিত হয় এবং পরবর্তী প্রজন্মে কি হয় সঞ্চারিত হয়। শিক্ষার্থীবৃন্দ, ডিএনএ রেপ্লিকেশনের গুরুত্ব বা ডিএনএ অনুলিপনের গুরুত্বগুলো কি কি এটাও কিন্তু পরীক্ষায় আসে। তো এই গুরুত্বগুলো কি কি এখন আমরা জেনে নেই। জীবজগতে ডিএনএ অনুলিপনের গুরুত্ব অপরিসীম। এক নম্বর যে পয়েন্টে দেখো, কোষ বিভাজন এবং গ্যামেট সৃষ্টির জন্য ডিএনএ অনুলিপন অত্যাবশ্যক। দুই নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে দেহের বৃদ্ধি, জনন এবং এর মাধ্যমে বৈশিষ্ট্য পূর্বপুরুষ থেকে উত্তর পুরুষ পর্যন্ত মানে এক পুরুষ থেকে আরেক পুরুষে স্থানান্তর ইত্যাদির জন্য ডিএনএ অনুলিপনটা হচ্ছে বাধ্যতামূলক মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন যে প্রশ্নটা বলবো সেটা অনুধাবনমূলক প্রশ্নে প্রায় এসে থাকে। তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তাহলে দেখবে এই প্রশ্নটা প্রায় বছরেই আসে। তো সেই প্রশ্নটা কি, যে ক্রোমোজোমকে বংশগতির ভৌতবৃত্তি বলা হয় কেন? তো ক্রোমোজোমের প্রধান উপাদানটি হচ্ছে ডিএনএ, আর ডিএনএর বিশেষ জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক, মানে ডিএনএর অংশ বিশেষই হচ্ছে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক, যাকে আমরা জিন বলে থাকি। জিন কাকে বলে তখন এই কথাটা লিখলো কিন্তু তোমরা পুরোপুরি মার্ক পাবে। তো আরএনএ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে গেলে ডিএনএ কে সাহায্য করে। আরএনএ কাজ কি, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে ডিএনএ কে সাহায্য করা। ক্রোমোজোম ডিএনএ এবং আরএনএ কে ধারণ করে কি হিসাবে, বাহক হিসাবে। তো ক্রোমোজোমের ডিএনএ আরএনএ সরাসরি বহন করে পিতামাতা থেকে তাদের পরবর্তী বংশধরের মাঝে নিয়ে যায় এবং কোষ বিভাজনে মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে বংশগতির এই ধারা অব্যাহত থাকে। এই কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌতবৃত্তি বলা হয়ে থাকে বা বংশগতির ভৌতবৃত্তি বলে আখ্যায়িত করা হয়ে থাকে। তো প্রশ্ন যদি আসে তোমরা এভাবে সুন্দরভাবে উত্তরটা লিখে দিবে। ডিএনএ টেস্টটা কি? তো ডিএনএ টেস্টটা হচ্ছে ডিএনএ টেস্ট দ্বারা কোনো সন্তানে পিতৃত্ব বা মাতৃত্ব নিয়ে যে সৃষ্ট বিরোধ হয় সেই সৃষ্ট বিরোধের নিষ্পত্তি করা যায়। ডিএনএ টেস্টের মাধ্যমে কীভাবে পিতৃত্ব মাতৃত্ব বিরোধ সম্পন্ন করা যায় বা নিষ্পন্ন করা যায় সেই সম্পর্কে আমরা এখন জানি। চলো, প্রথমে পিতামাতা সন্তানের শরীর থেকে জৈবিক নমুনা সংগ্রহ করা হয়। ব্যক্তির হাড়, দাঁত, চুল, রক্ত, লালা ইত্যাদি বা টিস্যু মূল্যবান জৈবিক নমুনা হতে পারে। দুই নম্বর ধাপে দেখো, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পিতামাতা সন্তানের ডিএনএ একটা চিত্র বা নকশা বা প্রোফাইল প্রস্তুত করা হয়। এরপরে সন্তানের তৃতীয় ধাপে দেখো, এরপরে সন্তানের ডিএনএর সাথে পিতামাতার ডিএনএ চিত্রটা মিলানো হয় এবং যদি প্রায় 50% মানে 50% মিল পাওয়া যায় তাহলে ওই পিতামাতাকে সেই সন্তানের প্রকৃত পিতামাতা হিসাবে গণ্য করা হয়। আরেকটা প্রশ্ন আমরা জেনে নেব, সেই প্রশ্নটা হচ্ছে জৈব পিতামাতা বা বায়োলজিক্যাল প্যারেন্টস কি? বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পিতামাতা ও সন্তানের ডিএনএর
একটি প্রোফাইল প্রস্তুত করার পরে যদি প্রত্যেকের সাথে প্রায় 50% মিল পাওয়া যায়, তাহলে ওই পিতামাতাকে সেই সন্তানের জৈব পিতামাতা বা বায়োলজিক্যাল প্যারেন্টস বা প্রকৃত পিতামাতা বলে থাকে। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রায় প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে মানুষের জেনেটিক বিশৃঙ্খলা। তো জেনেটিক বিশৃঙ্খলা বলতে কি বুঝি বা কি বলে থাকি আমরা? মানুষের জেনেটিক বিশৃঙ্খলার কারণে কিন্তু বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় এবং তা পিতামাতা থেকে পরবর্তী সন্তানের মধ্যে সঞ্চারিত হয়। নিম্নলিখিত জেনেটিক বিশৃঙ্খলার কারণে রোগগুলো ঘটতে পারে, সেগুলো আমরা দেখে নিই। চলো, 1 নাম্বার দেখো, পয়েন্ট মিউটেশনের মাধ্যমে জিনের ভিতর পরিবর্তনের জন্য। 2 নাম্বার হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস বৃদ্ধির জন্য জেনেটিক বিশৃঙ্খলা হতে পারে বা জেনেটিক বিশৃঙ্খলার রোগগুলো হতে পারে। 3 নাম্বার দেখো, ক্রোমোজোমের কোনো অংশের হ্রাস বৃদ্ধির জন্য জেনেটিক বিশৃঙ্খলার রোগ হতে পারে। 4 নাম্বার দেখো, মাইটোসিস কোষ বিভাজনের সময় হোমোলোগাস মানে মা থেকে পাওয়া একটি আর বাবার কাছ থেকে পাওয়া আরেকটি ক্রোমোজোম ছাড়া, সেটাকে বলা হচ্ছে হোমোলোগাস বা ক্রোমোজোমের বিচ্ছিন্নকরণ মানে নন ডিসজাংশন না ঘটার জন্য কিন্তু জেনেটিক বিশৃঙ্খলাটা হয়ে থাকে। জেনেটিক বিশৃঙ্খলার কারণে যেসব রোগ সৃষ্টি হয় সেসব রোগগুলো আমরা জেনে নিই। 1 নাম্বার দেখো, সিকেল সেল, হান্টিংস রোগ, ডাউন সিনড্রোম, ক্লিনিফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম। সিকেল সেল রোগটা কি? এটা মূলত মানুষের রক্তকণিকার একটা রোগ। এটা হয়ে থাকে সাধারণত পয়েন্ট মিউটেশনের ফলে। কিছুক্ষণ আগে পয়েন্ট মিউটেশনের কথা আমরা বলেছিলাম, তাই না? এই পয়েন্ট মিউটেশনের ফলে এই সিকেল সেল রোগটা হয়ে থাকে। স্বাভাবিক রোহিত রক্তকণিকাগুলো দেখতে কীরকম থাকে বলো তো? হ্যাঁ, চ্যাপ্টা। কিন্তু এই রোগের ফলে যখন সিকেল সেল রোগটা হয় তখন রোগের লোহিত রক্তকণিকাগুলো আকৃতি কিছুটা কাস্তের মতো হয়ে যায়। ছবিটা যদি আমরা দেখো, এখানে হচ্ছে স্বাভাবিক একটা রক্তকণিকার ছবি, এখানে দেখো গোলাকার, আর এখানে দেখো এই ছবিটা দেখতে পাচ্ছি লোহিত রক্তকণিকাগুলো কাস্তের মতো ব্যাকা হয়ে গেছে এবং এগুলো কি করছে, রক্ত চলাচলে বাধা সৃষ্টি করছে। সিকেল সেলগুলো কারণ রক্তকণিকাগুলো দ্রুত ভেঙে যায়, তত দ্রুত লোহিত রক্তকণিকা তৈরি হয় না। যখন সিকেল সেল রোগটা হয় তখন রক্তকণিকা দ্রুত ভেঙে যায়, কিন্তু যত দ্রুত ভেঙে যায় তত দ্রুত লোহিত রক্তকণিকা তৈরি হয় না। ফলে শরীরে কি হয়, রক্তশূন্যতা সৃষ্টি হয়। আর সিকেল সেলগুলো সূক্ষ্ম রক্তনালিকাগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং শরীরের সেই স্থানগুলোতে তীব্র ব্যথা হয়। এই রক্তকণিকাগুলো এই কাস্তের মতো হয়ে যাওয়ার কারণে রক্ত চলাচলে বাধা প্রদান করছেন, যার ফলে রক্ত চলাচল হতে পারছে না এবং শরীরের বিভিন্ন স্থানে তীব্র ব্যথা অনুভূত হয়ে থাকে। এখন আমরা হান্টিংস রোগ সম্পর্কে জানব। এই রোগটি সাধারণত পয়েন্ট মিউটেশনের ফলে হয়ে থাকে। এই রোগে মস্তিষ্ক মানে মাথা ঠিকমতো কাজ করে না, শরীরে যে পেশিগুলো আছে পেশিগুলোর মধ্যে সমন্বয় করার ক্ষমতা লোপ পায় এবং পরবর্তীতে মানসিক ভারসাম্যটা নষ্ট হয়ে মৃত্যু ঘটতে পারে। এই ধরনের রোগটা সাধারণত 40 বছর হওয়ার আগে এই ধরনের রোগের লক্ষণ প্রকাশ পায় না। আক্রান্ত ব্যক্তি 40 বছর হওয়ার আগে কিন্তু এই রোগটির লক্ষণ প্রকাশ পায় না। ডাউন সিনড্রোমটা কেন হয়? এর কারণ হচ্ছে দেখো, মানুষের 21তম যে ক্রোমোজোম থাকে, মানুষের দেহে তো 22 জোড়া ক্রোমোজোম থাকে, তার মধ্যে 21 নম্বর যে ক্রোমোজোমটা থাকে সেই ক্রোমোজোমের নন ডিসজাংশনের ফলে এই রোগটা হয়। আমি পরবর্তী নন ডিসজাংশন সংজ্ঞাটা ব্যাখ্যাটা করব। তো ডাউন সিনড্রোমের ফলে দেখো কি হয়, মানুষের যে দুইটার বদলে 3টি 21 নম্বর ক্রোমোজোমে থাকে, মানে মানুষের যে ক্রোমোজোম থাকে মূলত দুইটা যেমন XX বা XY। এখানে ডাউন সিনড্রোমটা হলে মানুষের ওই XX বা XY ক্রোমোজোমের বদলে তিনটা ধরো তিনটা মানে ট্রিপল X হতে পারে বা ডাবল XY হতে পারে। এই ধরনের যে ক্রোমোজোমগুলো হয়, এই ক্রোমোজোমগুলো 21 নম্বর ক্রোমোজোমের মধ্যে থাকবে। আর এই রোগে আক্রান্ত হলে ব্যক্তির চোখের পাতা থাকবে ফোলা, নাক থাকবে চ্যাপ্টা, জিহ্বা থাকবে লম্বা এবং হাতগুলো থাকবে তুলনামূলকভাবে ছোট। এছাড়াও এই রোগে আক্রান্ত ব্যক্তিরা সবসময় হাসিখুশির প্রকৃতি হয়, খড়প্রাকৃতি হয়, এদের মানসিক পরিপক্কতাটা কম হয়ে থাকে।
এবার যে রোগটার কথা বলবো সেই রোগটা হচ্ছে ক্লিনেফেল্টার সিনড্রোম। এই রোগটা পুরুষ মানুষের সেক্স ক্রোমোজোমের নন ডিনজাকশনের কারণে সৃষ্টি হয়। এক্ষেত্রে পুরুষের কোষে XY ক্রোমোজোম ছাড়াও অতিরিক্ত আরও একটি এক্স ক্রোমোজোম সংযুক্ত হয়, তখন পুরুষের ক্রোমোজোমটা হয় XXY এই ক্রোমোজোম বিশিষ্ট। তো এই রোগে আক্রান্ত হলে কি কি লক্ষণ দেখা দেয়, সেই লক্ষণগুলো কি দেখো। এই রোগে আক্রান্ত ব্যক্তির কণ্ঠস্বর খুবই কর্কশ হবে এবং স্তনগুলো আকারে বড় হবে। এছাড়াও এই রোগে আক্রান্ত ব্যক্তির বৃদ্ধিটা কম হয় এবং এরা বন্ধ্যা হয়। টার্নার সিনড্রোম সম্পর্কে চলো আমরা জেনে নিই। টার্নার সিনড্রোমটা মূলত নারীদের ক্ষেত্রে হয়ে থাকে। তো নারীদের সেক্স ক্রোমোজোমের নন ডিসজাংশনের কারণে কিন্তু টার্নার সিনড্রোম রোগটা হয়। আর টার্নার সিনড্রোমে হলে ফলে কি হয়, স্ত্রী লোকে কোষে থাকে আমরা জানি XX মানে XX ক্রোমোজোম। তো টার্নার সিনড্রোমের ফলে এই XX ক্রোমোজোমের পরিবর্তে শুধুমাত্র একটি এক্স ক্রোমোজোম থাকবে, দুটো থেকে থাকবে কয়টা, একটা এক্স ক্রোমোজোম। তো এই ধরনের রোগটা যখন হয় তখন যে লক্ষণগুলো দেখা দেয় সেই লক্ষণগুলো হচ্ছে এই রোগে আক্রান্ত স্ত্রী লোকটা খর্বাকৃতি হয়, মানে খাটো আকৃতি হয়ে থাকে। এদের ঘাড় প্রশস্ত হয়। পূর্ণবয়স্ক অবস্থায় এদের স্তন ও জননাঙ্গের বিকাশ ঘটে না, যার ফলে এরা কি হয়, বন্ধ্যা হয়। তো শিক্ষার্থীবৃন্দ কিছুক্ষণ আমরা টার্নার সিনড্রোম আর ডাউন সিনড্রোমের নন ডিসজাংশন বা সিনড্রোম কথা বলেছিলাম। এখন আমরা সেই সম্পর্কে ব্যাখ্যাটা দিচ্ছি। নন ডিসজাংশন বলতে মূলত বোঝায় মায়োসিস কোষ বিভাজনের সময় অ্যানাফেজ ধাপে হোমোলোগাস ক্রোমোজোমগুলো যে কোনো একটি জোড়ায় ক্রোমোজোম দুটি একটি অপরটি থেকে পৃথক না হয়ে দুটি যে কোনো একটি মেরুতে চলে যায়, এই অবস্থাকে নন ডিসজাংশন বলে। যেমন ছবিতে দেখো অ্যানাফেজ দশা, একটা ছবি আমি দিয়েছি। তো মায়োসিস কোষ বিভাজনের সময় ধরো এখানে যে ক্রোমোজোমগুলো আছে, অ্যানাফেজ ধাপে যে ক্রোমোজোমগুলো এখানে আছে, এখানে ক্রোমোজোমগুলো যখন একটা জোড়া মানে দুটা জোড়া এখানে সাধারণত কি হয়, দুই মেরুতে চলে যায়। কিন্তু নন ডিসজাংশন হলে এই একজোড়া ক্রোমোজোমগুলো যে কোনো এক দিয়ে ধরো উপর দিকে দুটো ক্রোমোজোমগুলো চলে গেল, তখনই নন ডিসজাংশন হয়। মানে একজোড়া ক্রোমোজোম যখন একই দিকে মানে একই মেরুতের দিকে চলে যায় সে অবস্থাকে বলা হচ্ছে নন ডিসজাংশন। আর সিনড্রোমটা বলতে কি বোঝাচ্ছি আমি, সিনড্রোমটা হচ্ছে যে কোনো একটা বিশেষ ক্রোমোজোমে যখন নন ডিসজাংশন হচ্ছে, মানে একটা ক্রোমোজোমে যখন নন ডিসজাংশন হচ্ছে তখন একসাথে কতগুলো লক্ষণ দেখা দেয়, এই লক্ষণগুলোকে বলা হচ্ছে সিনড্রোম। আশা করি তোমরা নন ডিসজাংশন ও সিনড্রোম সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছো। শিক্ষার্থীবৃন্দ চলো আমরা প্রকট জিন আর প্রচ্ছন্ন জিন সম্পর্কে জেনে নিই। প্রত্যেকটা জিনে মূলত দুইটা করে কপি থাকে, যেটিতে তার বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে বলা প্রকট জিন, আর যেটি তার বৈশিষ্ট্য প্রকাশ করে না তাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন জিন। দুটি একই সাথে প্রচ্ছন্ন বা প্রকট হলে তাকে বলা হচ্ছে হোমোজাইগাস, আর যখন একটি প্রচ্ছন্ন আর অন্যটি প্রকট হয় তখন তাকে বলা হচ্ছে হেটেরোজাইগাস। এগুলো কিন্তু তোমাদের 1 নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে আসতে পারে। এখন যে প্রশ্নটা বলবো বা যে প্রশ্নটা তোমাদের উচ্চতর দক্ষতামূলক বা প্রয়োগমূলক প্রশ্ন হিসাবে আসে সেটা দেখো। সে প্রশ্নটা হচ্ছে কি, মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে হ্যামোফিলিয়ার রোগ বেশি দেখা যায় কেন? অথবা প্রশ্ন আসতে পারে প্রকট জিন বা প্রচ্ছন্ন জিনের একটা উদাহরণ লিখো বা ব্যাখ্যা করো। সাধারণত কি এক্স ক্রোমোজোমে জিন সংগত রোগটার নাম কি পড়েছিলাম, হ্যামোফিলিয়া। এটি হচ্ছে প্রচ্ছন্ন জিন। তো কন্যা সন্তানের বেলায় এই রোগটা সাধারণত কন্যা সন্তানের বেলায় একটি এক্স ক্রোমোজোম হ্যামোফিলিয়া জিন থাকলেও অন্য এক্স ক্রোমোজোমে সুস্থ জিনটি প্রকট হবে বলে হ্যামোফিলিয়া রোগটি প্রকাশিত হবে না। আচ্ছা শিক্ষার্থী, তোমরা কি জানো যে মেয়েদের মধ্যে কি ধরনের ক্রোমোজোম থাকে? নারীদের দেহে থাকে ডাবল হেক্স। তো ডাবল হেক্স ক্রোমোজোম কাছে থাকে মেয়েদের থেকে বা কন্যা সন্তানের ক্ষেত্রে থাকে। তখন এদের মধ্যে যদি একটা ধরো এই একটা যদি হ্যামোফিলিয়া জিনে আক্রান্ত থাকে তাহলে অন্য জিনটা থাকবে সুস্থ। আর এই জিনটা সুস্থ থাকার কারণে এই জিনটা সুস্থ জিনটা প্রকট হয়, তাই হ্যামোফিলিয়া রোগটা প্রকাশ মেয়েদের ক্ষেত্রে হয় না। তা নিজেদের ভিতরে যে প্রকাশিত, ধরো মার ক্ষেত্রে একটা উদাহরণ দিই তোমাদের, ধরো মায়ের ক্ষেত্রে
এক্স আর ডাবল দুটা যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোমোজোম মানে এক্স ক্রোমোজোম হ্যামোফিলিয়া জিনে আক্রান্ত, তো অন্য এক্স ক্রোমোজোমটা সুস্থ মানে প্রকট। তা প্রকট হওয়ার কারণে যে আরেকটা যে আক্রান্ত ছিল সেটা কিন্তু প্রকাশিত হবে না। কিন্তু নিজের ভিতর রোগটি প্রকাশিত না হলেও যখন ওই মায়ের কন্যা সন্তান হবে সেই কন্যা সন্তান হবে ওই হ্যামোফিলিয়া জিনের বাহক। তাই কন্যা সন্তান হ্যামোফিলিয়া, যদি কন্যা সন্তান হ্যামোফিলিয়া রোগটি হতে হয় বা যদি হওয়ার সম্ভাবনা থাকে তখনই হবে সম্ভাবনা যখন ওই কন্যা সন্তানের দুটি এক্স ক্রোমোজোমই হ্যামোফিলিয়া জিন আসবে। তার মানে হচ্ছে কন্যা সন্তানের হ্যামোফিলিয়া রোগ হতে হলে তার দুটি এক্স ক্রোমোজোমই হ্যামোফিলিয়া জিনে আসতে হবে। কিন্তু পুরুষদের বেলায় আমরা জানি ক্রোমোজোম থাকে হচ্ছে এক্স ওয়াই, এই এই এক্স ক্রোমোজোমের মধ্যে যদি এক্স ক্রোমোজোমটা হ্যামোফিলিয়া জিনে আক্রান্ত হয় তাহলে তার রোগটি প্রকাশিত হবে। কারণ হচ্ছে ওই যে এক্স ক্রোমোজোম যে হ্যামোফিলিয়া জিনটা আক্রান্ত, যেহেতু পুরুষদের দেহে আর কোনো এক্স ক্রোমোজোম নেই যেটা কি করবে তাকে ওই অসুস্থ মানে যেটা হ্যামোফিলিয়া জিনে আক্রান্ত সেটাকে ঘিরে ঢেকে রাখবে, মানে প্রকট হতে দিবে না, সেরকম কোনো এক্স ক্রোমোজোম নেই। আছে কি শুধু ওয়াই ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোম কিন্তু ওই হ্যামোফিলিয়া জিনকে অসুস্থ হ্যামোফিলিয়া জিনকে প্রকাশ হতে বাধা প্রদান করতে পারবে না। তাই পুত্র সন্তানের বেলায় হ্যামোফিলিয়া জিনটা এলেই তার রোগটা প্রকাশিত হবে। এই জন্যই মেয়েদের থেকে ছেলেদের বেলায় অনেক বেশি হ্যামোফিলিয়ার রোগ হতে দেখা যায়। আশা করি তোমরা এই ব্যাখ্যাটা স্পষ্টভাবে বুঝতে পেরেছ। তো সেক্স লিঙ্ক জিনের কারণে মানুষের যে সমস্যা দেখা দেয় সেই সমস্যাগুলো হচ্ছে বর্ণান্ধতা। তো বর্ণান্ধতা হলে কি বোঝা যায়, লক্ষণগুলো কি বিভিন্ন বর্ণে বা রঙের পার্থক্য বুঝতে পারবে না। হ্যামোফিলিয়া হলে কি হয়, রক্ত সঞ্চালনে বা রক্ততঞ্চনের অস্বাভাবিক বিলম্বের কারণে ক্ষতস্থান থেকে অবিরাম রক্তক্ষরণ ঘটে এমনকি মৃত্যুও হতে পারে। তারপর দেখো অ্যাক্টোডার্মা বা ডিসোক্লেসিয়া হয় ঘাম গ্রন্থি বা দাঁতে অনুপস্থিতি। রাতকানা হয় যে রাতে কোনোদিন স্পষ্ট দেখতে পায় না। তারপর হতে পারে অপটিক অ্যাট্রফি, যার কারণে অপটিক স্নায়ুগুলো ক্ষয়সংস্থার লক্ষণ দেখা দেয়। তারপরে সেক্স লিটিজিনের কারণে যে রোগটা হয় বা হয়ে থাকে জুভেনাইল গ্লুকোমা, এই রোগের লক্ষণ হচ্ছে ওকিগুলোকে কাঠিন্য। তারপর আছে হোয়াইট টাই ফোরলোক, এই লক্ষণগুলো হচ্ছে মাথার সম্মুখভাগে এক গোছা চুল সাদা চুল থাকবে, মানে সামনের দিকে মাথায় এক গোছা সাদা চুল থাকবে। মায়োপিয়ার কারণে কি হয়, দৃষ্টিহীনতার রোগ লক্ষণ দেখা দেয়। আরেকটা রোগের সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি, যার কারণে পেশি জটিলতা, 10 বছরের বয়সী শিশুদের চলন শক্তি লোপ পায়। শিক্ষার্থীরা তোমাদের বাড়ি কাজ থাকবে, এই অধ্যায় দ্বিতীয় পর্বে বাড়ি কাজগুলো থাকবে ক্রোমোজোমকে বংশগতির ভৌতবৃত্তি বলা হয় কেন, জেনেটিক বিশৃঙ্খলার কারণগুলো কি কি, টিকা থাকবে, টিকা লিখো, হান্টিংস রোগ এবং ডাউন সিনড্রোম। বরাবরের মতো এবারও তোমাদের জন্য একটি কথা থাকবে, সেটাই হচ্ছে স্টে হোম, স্টে সেফ অ্যান্ড স্টে পজিটিভ। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।